প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনের শক্ত অবস্থানে বাংলাদেশ, আঞ্চলিক জোটেও আধিপত্য, বিশ্ব নেতাদের কাছে বিস্ময় শেখ হাসিনা। আলোচনার সুযোগ না দিয়েই বাজেট পাশের অভিযোগ, সংসদের বাইরে বিএনপি এমপিদের প্রতিবাদ, পদত্যাগ চাইলেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে একদিনে আরও 41 প্রাণহানি, নতুন শনাক্ত ৩,৫০০-এর বেশি। করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেকের, ওয়ারি রেড জোনে বাইকিং। রাজধানী ওয়ারি এলাকায় 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। উত্তরাঞ্চলে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন স্থানে নদী ভাঙন, পদ্মায় ফেরি চলাচল ব্যাহত। পলি আর্টিজান হামলার 4 বছর পূর্তির দিনে নিহতদের প্রতি শ্রদ্ধা, দেশে বড় জঙ্গি হামলার সুযোগ নেই, দাবি আইনশৃঙ্খলা বাহিনী। বকেয়া শতভাগ বেতন ভাতা একসাথে দিলে গোল্ডেন হ্যান্ডশেক আপত্তি নেই শ্রমিকদের, কারখানা চালু হলে চাইছেন কাজের নিশ্চয়তা। এবং ১৭তম বর্ষে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, করোনার কারণে সীমিত উদযাপন, হারানো গৌরব পুনরুদ্ধারের প্রত্যাশা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সন্ধ্যার সংবাদে, সঙ্গে আছে আমি সানজিদা ইসলাম এবং আমি শেখ জায়েদ। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। এসডিজি অর্জনে ঈর্ষণীয় সাফল্য, সন্ত্রাসবাদ মোকাবেলায় জিরো টলারেন্স এবং সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই মৌলিক নীতি ধরেই বিশ্ব নেতাদের কাছে বিস্ময় হয়ে উঠেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রীর টানা নেতৃত্বে তার হাত ধরেই আন্তর্জাতিক বিশ্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমানে প্রতিবেশী দেশগুলো ছাড়াও আঞ্চলিক জোটগুলোই বঙ্গবন্ধু কন্যার অবস্থান বড় ফ্যাক্টর হয়ে উঠেছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আরও জানাচ্ছেন লাকপিনা জেসমিন শোভা। বঙ্গোপসাগরে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ২৫,৬০২ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে ১৯,৪৬৭ বর্গ কিলোমিটারই এখন বাংলাদেশের। ৪ যুগ আগের সীমান্ত চুক্তিও বাস্তবায়িত হয়েছে, সম্পন্ন হয়েছে ছিটমহল বিনিময়। আর যার বিচক্ষণতায় প্রতিবেশী ভারতের কাছ থেকে হাসি মুখে এত কিছু বুঝে পেল বাংলাদেশ, তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সরকারের সময় ভারত সরকার, মোদী সরকার আসার পরে কত আমাদের বর্ডার প্রবলেম রিজলভ হয়ে গেল। ইভেন পানি চুক্তিরও একটা বেশ অঙ্গীকার আমরা পেয়েছি। কখনো তিনি ভ্যাকসিন হিরো, কখনো তিনি মাদার অব হিউম্যানিটি। এই পর্যন্ত তার আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা কমপক্ষে ৩৮টি। সন্ত্রাসবাদ মোকাবেলায় জিরো টলারেন্স নীতি নিয়ে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা। উন্নয়নের প্রতিটি সূচকে তার অভাবনীয় সাফল্য বাংলাদেশকে এনে দিয়েছে এমন আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। আমরা মিডল ইনকাম কান্ট্রিতে, সেখান থেকে পরবর্তীতে ডেভেলপড কান্ট্রিতে দিকে যাচ্ছি। আমরা প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে দায়বদ্ধতা সৃষ্টি করার সচেষ্ট এবং আর্থসামাজিক ক্ষেত্রে যাতে সবাই মিলে একত্রে এগোতে পারি সেটার ব্যাপারে উনি সচেষ্ট। সম্প্রতি বিশ্ব নেতাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি নন্দিত হয়েছেন ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠাঁই দিয়ে। রাজনীতির মারপ্যাচ দূরে ঠেলে শুধু মানবিকতার দৃষ্টান্ত দেখিয়ে জাতিসংঘে রোহিঙ্গাদের পক্ষে উচ্চারিত হয়েছে তার বলিষ্ঠ কণ্ঠস্বর। শুধু প্রতিবেশী ভারত, চীন নয়, মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গেও কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছে বঙ্গবন্ধু কন্যা। আঞ্চলিক ফোরামগুলোতেও তার অবস্থান এখন বড় ফ্যাক্টর। এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে যেসব দেশ প্রশ্ন তুলেছিল, তারাই এখন বাংলাদেশ সরকারের সঙ্গে এক হয়ে কাজ করছে। বিশ্ব রাজনীতি নিয়ে গবেষণা করে এমন প্রতিষ্ঠান পিপলস অ্যান্ড পলিটিক্সের সৎ নেতাদের তালিকায় অ্যাঞ্জেলা মার্কেল, লি সিয়েন লং এর পরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, ঢাকা। সদ্য পাস হওয়া ২০২০-২১ অর্থ বছরের বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপির সংসদীয় দল। তারা বলছেন, চরম কর্তৃত্ববাদী চরিত্র বজায় রেখে আলোচনার সুযোগ না দিয়ে একদিনে পাশ করা হয়েছে এই বাজেট।
করোনা সংকটে ব্যর্থতার দায়ে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। দশম জাতীয় সংসদের দীর্ঘ 5 বছরে জনমানুষের স্বার্থ নিয়ে কোনো বিরোধী দল অথবা কোনো সংসদ সদস্যকেই রাজপথে দেখেনি মানুষ। সে হিসেবে প্রায় 7 বছর পর রাজপথে নেমে বিএনপির 8 সংসদ সদস্যের 6 জনের এই প্রতিবাদ মনে করিয়ে দেয় সংসদের ভেতরে বাইরে দুই প্রক্রিয়াতেই গঠনতান্ত্রিক বিরোধিতা হতে পারে। সেই ধারাতেই সংসদে আলোচনার সুযোগ না দেয়ায় রাজপথে নেমে সদ্য পাশ হওয়া বাজেটটি প্রত্যাখ্যানের এই কর্মসূচি দিয়েছেন বলে জানান বিএনপির এমপিরা। পাশ হয় নাই। আজকে আমরা এখানে হাজির হয়েছি বাংলাদেশ পার্লামেন্টের বিএনপির সংসদ সদস্যবৃন্দ। আমরা জনগণের পক্ষে আজকে এই বাজেট প্রত্যাখ্যান করছি। এমপিদের অভিযোগ, দেশের মানুষ যে মহাদুর্যোগে দিশেহারা, তাদের জীবন ও জীবিকা বাঁচানোর কোনো উদ্যোগই নেই এই বাজেটে। সরকার বরাবরের মতোই তার চরম কর্তৃত্ববাদী চরিত্র বজায় রেখে বিএনপির পরামর্শগুলো আমলে নেয় নাই। এই বাজেট দেশের কর্মক্ষম বেকার মানুষকে এবং নতুন করে বেকার হওয়া মানুষকে বেকার রেখে দেবার বাজেট। এই বাজেট গরিব মানুষের সুবিধা কমিয়ে ধনীদের সুবিধা বাড়িয়ে অর্থনৈতিক বৈষম্য আরও বৃদ্ধি করবার বাজেট। অভিযোগ করেন, গোটা জাতি সংকটের মুখে, কিন্তু সরকারের কোনো প্রতিক্রিয়া নেই। আমরা করোনা সংস্কারে, করোনা উত্তরণে, করোনা সংক্রমণের যে গতি বৃদ্ধি পাচ্ছে, সেখান থেকে আমাদের পরিত্রাণ, আমাদের বাঁচার, বিনা চিকিৎসায় যেন কোনো মানুষ না মারা যায়, তার জন্য সুনির্দিষ্ট সরকারের পরিকল্পনা জাতির উদ্দেশ্যে ঘোষণা করতে হবে। বিএনপির সংসদ সদস্যদের পক্ষ থেকে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি করছি। তারা মনে করেন, দুর্নীতিবাদদের সুযোগ বাড়াতেই জনগণের দৃষ্টি এড়িয়ে এই সরকার এমন নজিরবিহীনভাবে বাজেট পাশ করেছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবার করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে মারা গেলেন 41 জন। একদিনে কোভিড-19 শনাক্ত হল 3775 জনের। বুধবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন 1,49,258 জন, মোট মৃত্যু 1,888 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17,875টি। এছাড়া নতুন করে 2,484 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 62,102 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17,875টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 7,84,335টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,775 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,49,258 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,484 জন এবং এ পর্যন্ত সুস্থ 62,102 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। এ পর্যন্ত 1,888 জন মৃত্যুবরণ করেছেন। বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু। গেল 24 ঘন্টায় 1,74,000-এর বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। প্রাণহানি 5,000-এর বেশি। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 5,14,000 ছাড়িয়েছে আর মোট আক্রান্ত 1,06,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে গেল একদিনের রেকর্ড সংখ্যক 46,000-এর বেশি সংক্রমিত হয়েছে। তবে গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। ভারতে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। নতুন হটস্পট হয়ে উঠেছে দেশটির রাজধানী দিল্লি। তবে স্বস্তির খবর হলো, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় 58 লাখ মানুষ। করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, এই ভ্যাকসিনের কার্যকারিতা নিরীক্ষার লক্ষ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হবে। এজন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি। বিশ্বব্যাপী করোনার সকল জিনোম সিকোয়েন্স পরীক্ষা করেই গ্লোব বায়োটেক এই টিকা নিয়ে কাজ করছে, যা দক্ষিণ এশিয়ায় অধিক কার্যকরী হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। হারুনুর রশিদ দাবি করেন, তাদের গবেষণাগারে টিকাটির বিশদ বিশ্লেষণের পর ল্যাবরেটরি এনিম্যাল মডেলে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে সন্তোষজনক ফলাফল পাওয়া গেছে। সরকারিভাবে করোনা ভাইরাস পরীক্ষায় আজ থেকে ফি নেওয়া কার্যকর হলো। হাসপাতালের বুথে পরীক্ষা করতে খরচ 200 টাকা আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করার জন্য খরচ 500 টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় গেল সোমবারে সংক্রান্ত পরিপত্র জারি করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জনগণের উপর খরচের বোঝা চাপিয়ে দেওয়া ঠিক হলো না। অনেকে করোনার উপসর্গ থাকলেও পরীক্ষা করাবে না, ফলে সংক্রমণ আরও বেড়ে যাবে।
পয়সা না দিতে পারে ওরা টেস্ট করাবে না, আমরা পেশেন্ট শনাক্ত করতে পারবো না। আরেকটা হলো এই কাজটা আমাদের, দায়টা আমাদের, আমরা এটা টেস্ট করাচ্ছি দেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করার জন্য। সেটা হলো আমাদের দায়, আমাদের খরচটা আমরা অন্যের ঘাড়ে দিতে পারি না। 4 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে পুরো লকডাউনে যাচ্ছে রাজধানীর ওয়ারী এলাকা। বুধবার রেড জোন এলাকায় মাইকিং করে ঢাকা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। তবে লকডাউন বাস্তবায়ন নিয়ে এই এলাকার মানুষের রয়েছে ভিন্ন মত। নিদারুণ দুর্ভোগের সংখ্যা স্থানীয়দের। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। রাজধানীর ওয়ারী এলাকা দক্ষিণ সিটির এই এলাকায় করোনা সংক্রমিত হয়েছেন 2 শতাধিক মানুষ। করোনা সংক্রমণের ভয়াবহতা বিবেচনায় এজন্য খোদ ঢাকা জেলা প্রশাসনই মাঠে নেমেছে এলাকার মানুষকে সচেতন করতে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও এলাকাবাসীকে দেয়া হচ্ছে নানা নির্দেশনা। রাজধানী ওয়ারী এলাকায় 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশ কর্মকর্তারা বলছেন, লকডাউন বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত ওয়ারী এলাকা। 4 জুলাই থেকেই হবে কার্যকর। আমরা যেদিন থেকে শুরু করব সেদিন থেকে একটি লোক যেমন বেরোতে না পারে, একটি লোক যেমন ঢুকতে না পারে, সে ব্যবস্থা করব। ম্যাপটা নিয়ে আমরা ফিজিক্যালি আমরা এটা ভিজিট করেছি যে এই এলাকাটা মানে লকডাউন নিশ্চিত করার জন্য কোন কোন গলিতে ব্লক দিতে হবে। তবে রেড জোনের মধ্যে থাকা বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন আক্ষেপের কথা। 25 তারিখ পর্যন্ত লকডাউন, এর ভিতরে তো ক্ষতিগ্রস্ত আরও সামনে আবার ঈদ আসতেছে, এটা তো পুরাই মনে করেন যে আমাদের ক্ষতিগ্রস্ত। পুরো এলাকা না দিয়ে যদি যে বাড়ি সমস্যা, এই বাড়ি যদি লকডাউন দেয় তাহলে মনে হয় ভালো হয়। অনেক বাসিন্দারাই আবার সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। সরকার ঠিক আছে, রাইট, কিন্তু সরকারের উচিত যে সবাইকে কর্মসংস্থান দিয়ে তারপর সবকিছু লকডাউন করা। পৃথিবীর অন্যান্য দেশেও একই অবস্থা দেখতেছি আমরা, একবার লকডাউন দেওয়ার পরে অনেকটা স্টেবল হয়ে আসছে। উন্নত বিশ্বের মতো কঠোর লকডাউন বাস্তবায়নের মাধ্যমে এই এলাকায় সংক্রমণের হার কমানো সম্ভব বলেও মনে করেন স্থানীয়রা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট করোনার সংক্রমণ বাড়াবে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই বিষয়ে গাইডলাইন তৈরি করতে হবে, প্রয়োজনে পশু হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। ওবায়দুল কাদের বুধবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। পশুর হাট সংক্রমণের হার আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করে কার্যকর একটা গাইডলাইন তৈরি করতে হবে। প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। যত্রতত্র পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানির পশুর হাট স্বাস্থ্য ঝুঁকি ভয়ানক মাত্রা নিয়ে যেতে পারে। চিকিৎসকদের খাবার খরচ 20 কোটি টাকা, এ ধরনের তথ্য ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসিরউদ্দিন। তিনি জানান, চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা ও আনসারের 2 মাসে হোটেলে থাকা খাওয়ার খরচ 26 কোটি টাকা হওয়ার কথা। গেল 2 মাসে এই হাসপাতালে কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের থাকা খাওয়ার হিসেব দেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে চিকিৎসক, নার্স সহ সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর জন্য নির্ধারিত হাসপাতালের ঠিকানা ও ফোন নম্বর দিয়ে তাদের বিষয়ে খোঁজ নিতে বলেন। আমরা যে হোটেলগুলো নির্বাচন করেছি সেই হোটেলগুলোর মধ্যে যেই স্ট্যান্ডার্ডে আমরা দিয়েছি সেই স্ট্যান্ডার্ডে তাদেরকে রাখার চেষ্টা করা হয়েছে এবং আমাদের বাজেট অনুযায়ী তাদেরকে যে খাবারের যে বিষয় আছে, কারণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন 500 টাকা যদি আমাদের পার পার্সন পার ডে বাজেট হয়, তাহলে আপনি সকালের নাস্তা 100 আর 200 করে যদি আপনি ধরেন 500 টাকা, এইটার মধ্যে একটা হোটেল তাদের খাবারটা এনশিওর করতে হয়। বন্যা পরিস্থিতি, নদ নদীর পানি উত্তরে কিছুটা কমলেও বেড়েছে দেশের মধ্যভাগে। উজানের ঢলে এখন যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই নদীর পানি বাড়ছে। এতে গাইবান্ধায় দেখা দিয়েছে ভাঙন, আর জামালপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। এছাড়া পানিতে তলিয়ে বিস্তীর্ণ জমির ফসল নষ্ট হয়ে গেছে। এদিকে স্রোতের তীব্রতায় শিমুলিয়া, কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা, ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জামালপুরে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সব মিলিয়ে জেলায় পানিবন্দী 3 লাখের বেশি মানুষ। বন্যার পানির জন্য তো আমরা ব্রিজে আসছি, বাড়ির গরুর খাবার নাই, বাড়ির নিজে বড় সমস্যা। রাস্তাঘাট ডুবে গেছে, মানুষ যাতায়াত করে পায় না, রাস্তাঘাট উপর দিয়ে পানি, এই জন্য আমরা নৌকা দিয়ে এই হাট বাজার করতেছি। তিস্তা ও ধরলার পানি বাড়ায় রংপুর ও লালমনিরহাটে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কিছু বাড়ি ও ফসলি জমি। আমাদের এই তিস্তা নদীর পানি বারবার আসে, 2 দিন 4 দিন থাকে, আবার যায়। সব সমাজ জন্য আতঙ্ক চলাফেরা করি, ছেলেপেলে নিয়ে খুব বিপদে আছি, গরু ছাগল নিয়ে টঙ্গে আছি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন উপজেলার মানুষ এখনও পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। জেলার অন্তরপাড় নদীর উপর নির্মিত ব্রিজ বন্যার পানির তোড়ে ভেঙে পড়েছে। এতে অন্তত 20,000 মানুষ হয়ে পড়েছে যোগাযোগ বিচ্ছিন্ন। গাইবান্ধায় 1.5 মাসে নদী ভাঙনে সুন্দরগঞ্জ ও সদরের 20টি গ্রামের বেশ কিছু বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। ভিটিমাটি হারিয়ে দিশেহারা নদী তীরের মানুষ। প্রত্যেক বছর বস্তা হালা ভেঙে যায়, লাভটা কি? কাজ করার কথা কয়ে কোনো কাজ করে না, সামান্য কিছু বস্তা ফেলায়। 10 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ এবং 16 কিলোমিটার বাঁধ নির্মাণ কাজ অন্তর্ভুক্ত আছে, এবং এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই এলাকাগুলো ভাঙন এবং বন্যার হাত থেকে আমরা পুরোপুরি প্রোটেকশন করতে পারব। নদীর তীব্র স্রোতে মাদারীপুরের কাঁঠালবাড়ি থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উত্তরাঞ্চলের পানিবন্দী দুর্গতদের সহায়তা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। বুধবার সকালে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। উত্তরবঙ্গের প্রায় সবগুলি নদ নদী, বিশেষ করে তিস্তা এবং ধরলা নদীর পানি অতি দ্রুত বেড়ে চলেছে। এই অবস্থাতে তাদের পাশেও যেন সরকার দাঁড়ান এবং তাদেরকে যেন যথাযথ সাহায্য, সহযোগিতা এবং সহায়তা প্রদান করেন। বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই। বুধবার বেলা 11:30টায় কুমিল্লার 14 গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এক শোক বার্তায় তিনি বলেছেন, দেশের শিল্প ও বাণিজ্যের অন্যতম পথিকৃৎ লতিফুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নতুন প্রজন্মের উদ্যোক্তাদের মাঝে সবসময় তিনি অনুপ্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন। এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। গুলশানের আজাদ মসজিদে বাদ এশা তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাতেই বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। আরও জানাচ্ছেন মারুফা রহমান। লতিফুর রহমানের জন্ম ভারতের জলপাইগুড়িতে 1945 সালের 28 আগস্ট। 1965 সালে ঢাকায় ফিরে আসেন লতিফুর রহমান। ঢাকায় এসে 1966 সালে ডাব্লিউ রহমান জুট মিলে ট্রেনি হিসেবে কাজ শুরু করেন। 1972 সালে তিনি সবকিছু নতুন করে শুরু করেছিলেন প্রায় শূন্য হাতে। নিজের হাতে তৈরি বাংলাদেশের শীর্ষস্থানীয় ট্রান্সকম গ্রুপে এখন কাজ করছেন 10,000-এর বেশি মানুষ। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নীতি নৈতিকতা, সুনাম আর সততার স্বীকৃতি হিসেবে 2012 সালে তিনি পান বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড, যা ব্যবসা বাণিজ্যের জগতে নোবেল বলে খ্যাত। লতিফুর রহমান প্রথম আলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বাংলাদেশের স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি অসামান্য অবদান রাখেন। লতিফুর রহমান স্ত্রী, পুত্র, 2 কন্যা সহ আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল 75 বছর। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। দেশে বর্তমানে বড় ধরনের কোনো জঙ্গি হামলার সুযোগ নেই। জঙ্গি বিরোধী অভিযানে জঙ্গিদের সাংগঠনিক কাঠামো ভেঙে গেছে, এমনটা জানিয়েছেন র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার। গুলশানে হলি আর্টিজানে হামলার 4 বছর পূর্তির দিনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তারা। তবে জঙ্গিদের কার্যক্রম থেমে নেই বলেও জানান তারা। হলি আর্টিজানে নিহতদের স্বজন সহ আমেরিকা, চীন, জাপান ও ইতালির রাষ্ট্রদূতরাও শ্রদ্ধা নিবেদন করেন। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব।
2016 সালের 1 জুলাই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় 17 বাংলাদেশি সহ নিহত হন 22 জন। নৃশংস সে হামলার 4 বছর পূর্তির দিন সকালে ঘটনাস্থলে এসে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার। শ্রদ্ধা জানান র্যাব মহাপরিচালক, আমেরিকা, চীন, জাপান ও ইতালির রাষ্ট্রদূতরা। পরে ডিএমপি কমিশনার বলেন, করোনার মধ্যেও জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা থেমে নেই। তারা পুলিশ সদস্যদের হামলা করার জন্য অনলাইনের মাধ্যমে নানা প্রচারণা চালাচ্ছে। তবে বিভিন্ন অভিযানে গডফাদাররা গ্রেফতার হওয়ায় বড় ধরনের হামলার শক্তি নেই তাদের। জঙ্গিরা অনলাইনে অনেক ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে বা একাকী হামলার জন্য কিন্তু তারা উদ্বুদ্ধ করছে মানুষজনকে, এমনকি পুলিশ সদস্যদের উপরে হামলা করার জন্য। তারা হয়তো খুব ছোটখাটো কিছু সক্ষমতা তাদের থাকতে পারে, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর সক্ষমতা আপাতত তাদের নাই। র্যাব মহাপরিচালক বলেন, বর্তমানে জঙ্গিবাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ওয়ান স্টেপ এহেড আছে। তারা যখনই পরিকল্পনা করছে, এর সাথে সাথে আমরা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমরা অ্যাক্টিভলি আমরা কাজ করছি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। জানান, এ ধরনের হত্যাকাণ্ড যেন আর না ঘটে সে ব্যাপারে সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের নব্য জেএনবির উত্থানের যে ভয়াবহ রূপ, সেটিরই বহিঃপ্রকাশ ঘটে হোলি আর্টিজানের হত্যার মধ্য দিয়ে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃঢ় অবস্থানের কারণে আজ বাংলাদেশ থেকে সে জঙ্গি তৎপরতা অনেকটাই নির্মূলের পথে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ধারা অব্যাহত থাকবে, বাংলাদেশ হবে একটি শান্তির দেশ, সেই প্রত্যাশা সবার। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। রংপুরের তারাগঞ্জ উপজেলার রড বোঝাই ট্রাক উল্টে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। বেলা 11:30টায় তারাগঞ্জের অনন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই ট্রাকটি উপজেলা সদর থেকে অনন্তপুরে যাচ্ছিল। এতে বহন ক্ষমতার অতিরিক্ত রড বোঝাই করা হয়। গ্রামের রাস্তায় নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন 4 শ্রমিক। নিহতদের সবার বাড়ি একই উপজেলায় দোলাপাড়া গ্রামে। এই ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শতভাগ বকেয়া এবং বেতন ভাতা একসাথে বুঝিয়ে দিলে গোল্ডেন হ্যান্ডশেকে আপত্তি নেই পাটকল শ্রমিকদের। ডেমরার করিম ও লতিফ বাওয়ানি পাটকল ঘুরে শ্রমিকদের এমন মনোভাবে স্পষ্ট হয়েছে নিউজ 24-এর ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। বহু বছর ধরেই লোকসানে চলছে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। বেড়েছে শ্রমিকদের বেতন ভাতার বকেয়া আর সরকারি ভর্তুকির পরিমাণও। ক্রমাগত লোকসানের বোঝা থেকে মুক্ত হতে বিজেএমসির অধীনে থাকা পাটকলগুলো বন্ধের পরিকল্পনা নেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। 2013 সালের পর থেকে অবসরে যাওয়া শ্রমিকদের মানবেতর জীবন আর দফায় দফায় বকেয়া বেতনের আন্দোলনের প্রেক্ষাপটে শ্রমিকদের প্রাপ্য অর্থ এককালীন শতভাগ পরিশোধ করে গোল্ডেন হ্যান্ডশেকের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্ট শ্রমিকরা। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে আমাদের যারা চাকরি আছি, গ্র্যাচুইটি, পিএফ, বকেয়া যত পয়সা আছে সব যদি দিয়া দেয়, একটা চেকের মাধ্যমে পূর্ণাঙ্গ টাকা আমাদের বুঝিয়ে দেয়, তাহলে আমরা অত্যন্ত খুশি এবং সরকার মহোদয়কে ধন্যবাদ জানাই। আমাকে পাওনা যদি মোটামুটি আমাকে দিয়ে দিত, তা আমরা তাকে ধন্যবাদ জানাতে হাজার হাজার গুণে। তবে যারা দীর্ঘদিন এসব পাটকলে চাকরি করছেন, তারা গোল্ডেন হ্যান্ডশেকে সম্মত হলেও কারখানা পুনরায় চালু হলে সেখানেই কাজ করতে চান। আমাদের টাকা চেকগুলো যেন প্রধানমন্ত্রী মন্ত্রণালয় কিংবা প্রশাসনের মাধ্যমে আমাদের হাতে জানি দেওয়া হয়। আমাদের বেতন চাই, আমাদের মিল ও সেনামের সুস্থ মতন যেন চলে, যাতে আমরা কর্ম করে খাইতে পারি। নামগো কথা বেল চালাক আনাইলাম গা বকায়া টাকা সম্পূর্ণ টাকা আমাকে দিয়ে দাও। আর বাংলাদেশ পাটকল কর্পোরেশন জানিয়েছে, স্বাধীনতার পর থেকে মাত্র 4টি অর্থ বছরে কিছুটা লাভের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান। 1972-73 থেকে 2018-19 অর্থ বছর পর্যন্ত লোকসানের পরিমাণ 10,674 কোটি টাকা, যেখানে স্থায়ী শ্রমিকের সংখ্যা 24,866 জন। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ।
শত বছরে প্রাচ্যের অক্সফোর্ড ও গণতন্ত্রের সূতিকাগার খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশ্বিক করোনা মহামারীর ছোবলে সীমিত পরিসরে ৯৯ বছর পূর্তি উদযাপন করেছে কর্তৃপক্ষ। ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে দেশের আন্দোলন সংগ্রাম আর ইতিহাস ঐতিহ্যে মিশে থাকা বিশ্ববিদ্যালয়টির গৌরব গাঁথা তুলে ধরেন দেশের শিক্ষাবিদরা। তাদের প্রত্যাশা, দিন দিন দেশকে আরও সমৃদ্ধ করবে প্রাচ্যের এই অক্সফোর্ড আর পুনরুদ্ধার করবে হারানো গৌরব। আরও জানাচ্ছেন তানসির মেহেদি। ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন, দেশের ইতিহাসের সব আন্দোলন সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের ১ জুলাই পথ চলা শুরু করা দেশসেরা এই শিক্ষা প্রতিষ্ঠান এবার ১০০ বছরে। বৈশ্বিক মহামারী করোনার কারণে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান, এজন্য ক্যাম্পাসের প্রাণ হাজারো শিক্ষার্থীর মুখরতা নেই। কিন্তু থেমে নেই সময়, এমন বিষণ্ণ দিনে এসেছে প্রাণের শিক্ষালয়ের জন্মদিন। জাতীয় সঙ্গীতের মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষপূর্তির সীমিত আয়োজন। শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোচনাও ছিল ভার্চুয়াল। বিশ্ববিদ্যালয় দিবসে শুভেচ্ছা জানাতে যুক্ত হন ৩ সাবেক উপাচার্য। আজ যে জগতে কোন রকমের কুপমণ্ডপত থাকবে না। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে নিজের প্রস্তাবনা রাখেন নবনিযুক্ত উপ উপাচার্য। সমস্ত বহির্বিশ্বে আমাদের মানব সম্পদকে আমরা ছড়িয়ে দিব, এই জ্ঞান আমরা এখানে সৃষ্টি করব। সেটা যদি আমাদের লক্ষ্য হয়ে থাকে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা যেমন কমাতে হবে, গবেষণা করার জন্য এই বিশ্ববিদ্যালয়কে গবেষণা উপকরণ যথেষ্ট পরিমাণে সরবরাহ করতে হবে। আর শিক্ষার্থীদের জন্য মানসম্মত মেডিকেল সেন্টার গড়ার প্রত্যয় জানান উপাচার্য। একটি জাতি রাষ্ট্র বিনির্মাণ, একটি জাতিসত্তার বিকাশে অনন্য সাধারণ অবদান, এ সকল মানদণ্ডে যদি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়, তাহলে নিঃসন্দেহে আমার গভীর আস্থা আছে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে বিশ্বের সেরা একটি বিশ্ববিদ্যালয়। সবার প্রত্যাশা, সংকট কাটিয়ে নিজের গৌরবকে আরও সুসংহত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। খেলার খবর। ইতালিয়ান লিগ সেরি আর ম্যাচে জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। খেলার দ্বিতীয়ার্ধে দলকে লিড এনে দেন পাওলো দিবালা। ৬ মিনিট না যেতেই দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরে স্কোর লাইন ৩-০ হয় ব্রাজিলীয় তারকা ডগলাস কস্তার নৈপুণ্যে। ম্যাচে প্রতিরোধ করতে ব্যর্থ জেনোয়া। ৭৬ মিনিটে আন্দ্রেয়া পিনামন্তির গোল কমায় হারের ব্যবধান। এই জয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। এই ছিল সন্ধ্যার সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।